ফেব্রুয়ারি মাসে গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রীয় সমিতি ঢাকায় একটি মহাসম্মেলন আহ্বান করে। আতাউর রহমান খান ও কামরুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব বাংলার জন্য পূর্ণ স্বায়ত্তশাসন দাবি করা হয়। শাসনতন্ত্রে পূর্ব পাকিস্তানকে একটি প্রদেশ নয়, বরং স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে বিবেচনার দাবি জানানো হয়েছিল। মূল নীতিবিরোধী আন্দোলনকে বিভ্রান্ত ও বিপথগামী করার জন্য ঢাকায় 1950 সালের ফেব্রুয়ারি মাসে বিহারীদের নিয়ে অমুসলমান অধ্যুষিত এলাকা সমূহে নগ্ন সাম্প্রদায়িক আক্রমণ চালানো হয়। 50-এর দাঙ্গা রোধের জন্য অবিলম্বে প্রগতিশীল অসাম্প্রদায়িক ছাত্র, শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েন। তাদের শান্তি শোভাযাত্রার উপরেও দাঙ্গাকারীরা হামলা চালায়। এ সময় মোস্তফা নুরুল ইসলাম ও আলাউদ্দিন আল আজাদের সম্পাদনায় দাঙ্গা বিরোধী গল্প সংকলন প্রকাশ করা হয়। 1951 সালের এপ্রিল মাসে ঢাকা বার লাইব্রেরি হলে একটি প্রগতিশীল যুব সংগঠন গঠনের উদ্দেশ্যে যুবকর্মীদের এক সম্মেলন আহুত হয়। কিন্তু সভা শুরু হওয়ার আগেই সশস্ত্র পুলিশ বাহিনী সভাকক্ষ দখল ও অবস্থান নেয়। সম্মেলনের উদ্যোক্তা ছাত্রনেতা মোহাম্মদ তোয়াহা, আব্দুল মতিন, অলি আহাদ, আব্দুস সামাদ আজাদ, মোহাম্মদ সুলতান, কামরুজ্জামান, ইমাদুল্লাহ প্রমুখ সদর ঘাটে গিয়ে একটি বড় নৌকা ভাড়া নিয়ে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় গঠন করেন পূর্ব বাংলার প্রথম সরকার বিরোধী যুব সংগঠন পূর্ব পাকিস্তান যুবলীগ। পাকিস্তানের প্রথম অসাম্প্রদায়িক প্রগতিশীল যুব তথা রাজনৈতিক সংগঠন যুবলীগের 1951 সালের সভাপতি ছিলেন মাহমুদ আলী, সহসভাপতি মোহাম্মদ তোহা, কোষাধ্যক্ষ দেওয়ান মাহবুব আলী, সম্পাদক অলি আহাদ, যুগ্ম সম্পাদক ইমাদুল্লাহ এবং দপ্তর সম্পাদক আনিসুজ্জামান। 1952 সালে যুবলীগের সভাপতি হন মোহাম্মদ তোহা, সহসভাপতি অলি আহাদ এবং সম্পাদক ইমাদুল্লাহ। 1947 সালের আগস্ট মাস থেকে 1952 সালের ফেব্রুয়ারি প্রায় 5 বছর পুরো হতে চললেও পাকিস্তানের গণপরিষদ নবপ্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের জন্য একটি শাসনতন্ত্র বা সংবিধান প্রণয়নে সমর্থ হয়নি। ইতিমধ্যে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 1949 সালের সেপ্টেম্বর মাসে পরিবার পরিজনবিহীন ট্র্যাজিক মৃত্যুবরণ করেন। জিন্নাহর মৃত্যুর কিছুকাল পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নবাবজাদা লিয়াকত আলী খান পাকিস্তানের সামরিক সদর দপ্তর রাওয়ালপিন্ডি শহরে এক জনসভায় ভাষণ দানকালে আততায়ীর গুলিতে নিহত হন। এবারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয় ঢাকার নবাব পরিবারের সন্তান উর্দুভাষী খাজা নাজিমউদ্দিনকে। গভর্নর জেনারেল করা হয় দৈহিকভাবে পঙ্গু কিন্তু মানসিকভাবে ধুরন্ধর মোহাজের আমলা গোলাম মোহাম্মদকে। 1952 সালে পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে নতুনভাবে বিতর্ক সৃষ্টির কৃতিত্ব খাজা নাজিমউদ্দিনের। তিনি 1952 সালের 26শে জানুয়ারি ঢাকায় নিখিল পাকিস্তান মুসলিম লীগ কাউন্সিলের অধিবেশন উপলক্ষে ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সঙ্গে সঙ্গে স্তিমিত ভাষা আন্দোলনের দ্বিতীয় পর্ব বা 52 ভাষা আন্দোলন শুরু হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাৎক্ষণিকভাবে বিক্ষোভে ফেটে পড়ে। 1948 সালের ভাষা আন্দোলনের পর 1949 সালের শেষের দিকে আব্দুল মতিনকে আহ্বায়ক রূপে বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি পুনর্গঠিত হয়েছিল। 1952 সালের 26শে জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিনের রাষ্ট্রভাষা সম্পর্কিত ঘোষণার পর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি পুনরুজ্জীবিত হয়ে ওঠে। এই সংগ্রাম কমিটির উদ্যোগেই 1952 সালের 31শে জানুয়ারি ঢাকা বার লাইব্রেরি হলে এক সর্বদলীয় কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায়
রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য 40 জনের অধিক সদস্য নিয়ে একটি কমিটি গঠিত হয়েছিল। আওয়ামী লীগ সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সভায় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান যুবলীগ, পূর্ব পাকিস্তান লেবার ফেডারেশন, ইসলামী ভাতৃসংঘ, তমদ্দুন মজলিস, পূর্ব পাকিস্তান রিক্সা শ্রমিক ইউনিয়ন, সিভিল লিবার্টি কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, পূর্ববঙ্গ কর্মী শিবির, পূর্ব পাকিস্তান মহাজির অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদ, আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ ও ঢাকার বিভিন্ন কলেজের প্রতিনিধিরা যোগ দেন। সভায় বক্তৃতা করেন রাজনৈতিক আবুল হাশিম, ছাত্রলীগ নেতা খালিক নেওয়াজ খান, সাবেক অর্থমন্ত্রী হামিদুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক, অধ্যাপক খায়রুল বাশার, ইডেন কলেজের ছাত্রী নেতা মাহবুবা খাতুন। রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য গঠিত কর্মপরিষদের আহ্বায়ক নির্বাচন করা হয় কাজী গোলাম মাহবুবকে। প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন রাষ্ট্রভাষা সম্পর্কে তার ঘোষণার তীব্র প্রতিক্রিয়া নিরসনের জন্য 1952 সালের 3রা ফেব্রুয়ারি গভর্নর হাউসে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, পল্টন ময়দানের জনসভায় তিনি এ সম্পর্কে কেবল কায়েদে আজমের উক্তির পুনরাবৃত্তি করেছেন। চূড়ান্তভাবে এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেবল গণপরিষদেরই আছে। তবে এক প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি কায়েদে আজমের নীতিতে দৃঢ় বিশ্বাসী। খাজা সাহেবের এই সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্য আগুনে ঘি ঢালার মতোই ছিল। 1952 সালের 4 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের উদ্যোগে অত্যন্ত সফলতার সঙ্গে প্রতিবাদ দিবস পালিত হয়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকায় ব্যাপক ছাত্র বিক্ষোভ, পূর্ণ ছাত্র ধর্মঘট, শোভাযাত্রা সহযোগে 10 সহস্রাধিক ছাত্রছাত্রী শহর প্রদক্ষিণ করে। গাজীউল হকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রসভার পর ছাত্রদের ওই বিশাল শোভাযাত্রা রাষ্ট্রভাষা বাংলা চাই, আরবি হরফে বাংলা লেখা চলবে না স্লোগানে মুখরিত হয়ে ঢাকা শহরকে জাগিয়ে তুলেছিল। শোভাযাত্রা ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে রাস্তা দিয়ে যাবার সময় কারাগারের ভেতর থেকে বন্দী রাজবন্দীদের সমবেত কণ্ঠে একই স্লোগানে একাকার হয়ে যাচ্ছিল। 11 ও 13 ফেব্রুয়ারি সাফল্যের সঙ্গে পতাকা দিবস পালিত এবং 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস সফল করার দৃঢ় প্রত্যয় ঘোষণা করা হয়। 4 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ছাত্রসভা থেকেই 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালন, আইন পরিষদের বাজেট অধিবেশন ঘেরাও এবং সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। রাষ্ট্রভাষা আন্দোলন জোরদার হয়ে ওঠার সঙ্গে সঙ্গে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নুরুল আমিনের মুসলিম লীগ সরকারের দমন নীতি বেড়ে যেতে থাকে। 1952 সালের 10 ফেব্রুয়ারি নুরুল আমিন সরকার বিরোধী একমাত্র ইংরেজি দৈনিক পাকিস্তান অবজারভার পত্রিকা নিষিদ্ধ এবং পত্রিকার মালিক হামিদুল হক চৌধুরী ও সম্পাদক আব্দুল সালামকে গ্রেপ্তার ও জামিন নাকচের মাধ্যমে হয়রানি করে। এ সময় 1952 সালের 16 ফেব্রুয়ারি থেকে 1948 সালের ভাষা আন্দোলনের অন্যতম নেতা আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক রাজবন্দী শেখ মুজিবুর রহমান এবং সহবন্দী মহিউদ্দিন আহমদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন ধর্মঘট শুরু করেন। শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে স্থানান্তরিত করা হয়। 19 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ছাত্র সভায় শেখ মুজিবুর রহমান, মহিউদ্দিন আহমেদ ও অন্যান্য রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। নুরুল আমিন সরকার 21 ফেব্রুয়ারি আইনসভার বাজেট অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রভাষা দিবস পালনের ঘোষণায় বিচলিত হয়ে 20 ফেব্রুয়ারি অপরাহ্নে 1 মাসের জন্য ঢাকা শহরে 144 ধারা জারি এবং সভা, সমাবেশ, শোভাযাত্রা, বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করে। 1952 সালের 20 ফেব্রুয়ারি
সরকারের ১৪৪ ধারা জারিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অনুপস্থিতিতে প্রবীণ রাজনীতিবিদ আবুল হাশিমের সভাপতিত্বে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের এক জরুরি সভা ৯৪ নবাবপুর রোডে আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়। এই সভায় বিভিন্ন সংগঠনের ১৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরদিন অর্থাৎ ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের প্রশ্নে সভায় মতানৈক্য দেখা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অলি আহাদ, আব্দুল মতিন এবং ঢাকা মেডিকেল কলেজের ছাত্র গোলাম মাওলা ২১ ফেব্রুয়ারির ১৪৪ ধারা ভঙ্গের পক্ষে ভোট দেন। বাকি ১১ জন ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গের বিপক্ষে ভোট দান করেন। মোহাম্মদ তোহা ভোটদানে বিরত থাকেন। সভা ১৪৪ ধারা ভঙ্গের প্রশ্নে একমত হতে না পারায় সভার সভাপতি আবুল হাশিম বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের আব্দুল মতিনের প্রস্তাব গ্রহণ করেন। সিদ্ধান্ত হয় পরদিন বিশ্ববিদ্যালয় ছাত্রসভায় সর্বদলীয় পরিষদের দুটি মতই উপস্থাপন করা হবে। সভাপতি আবুল হাশিম রুলিং দেন, যদি ছাত্রছাত্রীরা সর্বদলীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তের বিরুদ্ধে অর্থাৎ ১৪৪ ধারা ভঙ্গের পক্ষে মত প্রকাশ করে, তাহলে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ বিলুপ্ত বিবেচিত হবে। পরদিন তাই হয়েছিল। বিশ্ববিদ্যালয় ছাত্রসভায় সর্বসম্মতিক্রমে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত গৃহীত এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ কার্যত অচল হয়ে পড়েছিল। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রভাষা আন্দোলনের নেতৃত্ব সর্বতোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের হাতে এসে পড়েছিল রাজনীতিবিদদের সিদ্ধান্তহীনতার জন্য। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মূলত ছাত্রছাত্রীদের অনমনীয় মনোভাব এবং ছাত্র জনতার অভূতপূর্ব বলিষ্ঠতা ও অপরিমেয় ত্যাগ তিতিক্ষার কারণেই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল দিন হয়ে উঠেছিল। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন, মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণ এবং নিকটবর্তী জগন্নাথ হল মিলনায়তন, যেখানে পূর্ব বাংলা আইনসভার অধিবেশন বসত, তা সশস্ত্র পুলিশ ও ইপিআর বাহিনী ঘেরাও করে রেখেছিল। কই তো জাহাজ আমার দাদায়, কইছে তাহাজ আমার বাবায়, কই তো জাহাজ আমার দাদায়। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকাল থেকেই বিভিন্ন হলের ছাত্রছাত্রীরা অসংখ্য প্ল্যাকার্ড নিয়ে বিশ্ববিদ্যালয় কলাভবন প্রাঙ্গণে সমবেত হতে থাকে। শহরের বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের পর ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন পথে বিভিন্ন দিক থেকে পুরাতন কলাভবনের আমতলায় সমবেত হয়। সকাল ১১টার মধ্যেই কলাভবন প্রাঙ্গণ বিক্ষুব্ধ ছাত্রছাত্রীতে ভরে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ, মিটফোর্ড মেডিকেল স্কুল, ইডেন কলেজ, ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ ও শহরের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসে সমবেত হয়েছিল পুরাতন কলাভবন প্রাঙ্গণে ঐতিহাসিক আমতলায়। সবার কণ্ঠে একই স্লোগান, ১৪৪ ধারা মানি না, ১৪৪ ধারা ভঙ্গ করো, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, বাংলা চাই। সকাল ১১টার দিকে ছাত্রনেতা গাজীউল হকের সভাপতিত্বে শুরু হয় ২১ ফেব্রুয়ারির ঐতিহাসিক ছাত্র সভা। সবার শুরুতেই সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদের পক্ষ থেকে রাজনীতিবিদ শামসুল হক ১৪৪ ধারা ভঙ্গ না করে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। কিন্তু ছাত্রদের নানা প্রশ্নে বিপর্যস্ত হয়ে তিনি সহকর্মীদের নিয়ে সভাস্থল ত্যাগ করেন। এরপর বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল মতিন। তিনি বলেন,
আমি এই সভা শেষে মিছিল সহযোগে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে জমায়েত হওয়া, সেখান থেকে জগন্নাথ হল মিলনায়তনে আইন পরিষদ ভবনে গিয়ে আইন পরিষদকে দিয়ে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব পাশ করানো এবং সেই প্রস্তাবকে ভিত্তি করে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই এবং বলি যে আমাদের সেই সঠিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই কেবল বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা সম্ভব। সুতরাং বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনকে জয়যুক্ত করার জন্য আমাদের কর্তব্য হবে ১৪৪ ধারা অমান্য করা এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদের ভ্রান্ত ও চরম ক্ষতিকর প্রস্তাব গ্রহণ না করা। বিপুল করতালি ও গগনবিদারী রাষ্ট্রভাষা বাংলা চাই, ১৪৪ ধারা মানি না স্লোগানের মধ্য দিয়ে সমবেত ছাত্রছাত্রীরা আব্দুল মতিনের প্রস্তাবের সমর্থন জানায়। সভার সভাপতি গাজীউল হক ১৪৪ ধারা ভঙ্গের প্রস্তাব গৃহীত ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে পড়েন। তাকে কলা ভবনের দোতলায় নিয়ে যাওয়া হয়। আব্দুস সামাদের প্রস্তাব ক্রমে ১৪৪ ধারা ভঙ্গের জন্য ১০ জন ছাত্রের ছোট ছোট দল বিশ্ববিদ্যালয় পুরাতন কলা ভবনের সিংহদ্বার পর্যন্ত সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে অবস্থান গ্রহণ করে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সমবেত ছাত্রদের ১৪৪ ধারা ভঙ্গ না করার অনুরোধ জানাতে থাকেন। ছাত্ররা বিনয়ের সঙ্গে তার অনুরোধ রক্ষায় অপারগতা জানিয়ে ১৪৪ ধারা ভঙ্গের প্রস্তুতি গ্রহণ করে। সিংহদ্বারের শেকল এবং তালা ছাত্রছাত্রীদের কলা ভবন প্রাঙ্গণে বেশিক্ষণ বন্দী রাখতে সমর্থ হয় না। দেউড়ি উন্মুক্ত হয়ে যায়। ব্যর্থ মনোরথ হয়ে ভাইস চ্যান্সেলর পরিষদ কলা ভবনের দোতলায় শিক্ষক লাউঞ্জে চলে যান। ছাত্রদের ১০ জনের এক একটি দল রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা, বাংলা চাই বাংলা চাই স্লোগান দিতে দিতে সিংহদ্বার অতিক্রম করে। কিন্তু রাজপথে পা দেবার সঙ্গে সঙ্গে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র পুলিশ বাহিনী। পুলিশ ১৪৪ ধারা ভঙ্গকারীদের উপর একের পর এক প্রচণ্ড লাঠিচার্জ, কাঁদনে গ্যাস নিক্ষেপ এবং ফাঁকা গুলিবর্ষণ করতে থাকে। ছাত্রদের দলে দলে গ্রেপ্তারও চলতে থাকে। ছাত্রছাত্রীদের ছত্রভঙ্গ করার জন্য অচিরে সশস্ত্র পুলিশ বাহিনী রাজপথ ছেড়ে পুরাতন কলা ভবন প্রাঙ্গণে প্রবেশ এবং এলোপাথারি লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুটতে থাকে। সমগ্র কলা ভবন প্রাঙ্গণ এবং সামনের রাজপথ, মেডিকেল কলেজ প্রাঙ্গণ ও বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ রণাঙ্গনে পরিণত হয়। একদিকে সশস্ত্র পুলিশের লাঠি ও টিয়ার গ্যাস, অপরদিকে নিরস্ত্র ছাত্রছাত্রীদের ইটপাটকেল ও নিক্ষিপ্ত টিয়ার গ্যাসের সেল ধরে পাল্টা পুলিশের উপর বর্ষণ। পুলিশ ক্রমশ মেডিকেল কলেজের সামনের রাস্তা থেকে পশ্চাদপসরণ করে মেডিকেল কলেজ হোস্টেল গেট ও জগন্নাথ হলের নিকটবর্তী চৌরাস্তায় সমবেত হতে থাকে। সেখানে পূর্ব থেকেই ইপিআর মেশিনগান পোস্ট বসিয়েছিল। সমগ্র দুপুর বিশ্ববিদ্যালয় কলা ভবন প্রাঙ্গণ, মেডিকেল কলেজ প্রাঙ্গণ এবং বিশ্ববিদ্যালয় খেলার মাঠ জুড়ে পুলিশের বিরুদ্ধে ছাত্র জনতার অসম লড়াই চলে। বিশ্ববিদ্যালয় কলা ভবন এবং মেডিকেল কলেজ প্রাঙ্গণের লোহার ফেন্সিং অপসারিত এবং মেডিকেল কলেজ হোস্টেলের শেষ প্রান্ত অর্থাৎ জগন্নাথ হল মিলনায়তনের বিপরীত দিক পর্যন্ত ছাত্র জনতার দখলে চলে যায়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভঙ্গকারী প্রথম দলের নেতৃত্ব দেন ইতিহাস বিভাগের কৃতি ছাত্র মোহাম্মদ হাবিবুর রহমান। আর প্রথম ১৪৪ ধারা ভঙ্গ করেন ফজলুল হক হলের বিশিষ্ট ফুটবল খেলোয়াড় আব্দুল জলিল সরদার। দ্বিতীয় দলের নেতৃত্বে ছিলেন আব্দুস সামাদ আজাদ এবং ইব্রাহিম মোহাম্মদ তাহা। তৃতীয় দলের নেতৃত্ব দেন আনোয়ারুল হক ও ওবায়দুল্লাহ। পঞ্চম দলটি ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের। যে ১০ জন ছাত্রী ১৪৪ ধারা ভঙ্গ করেন তাদের মধ্যে ছিলেন সাফিয়া খাতুন, সুফিয়া ইব্রাহিম, হালিমা খাতুন, রওশন আরা বাচ্চু প্রমুখ।
মেয়েদের দলটি মেডিকেল কলেজের সামনের ইউক্যালিপটাস শোভিত প্রশস্ত রাজপথ ধরে কিছু দূর যেতেই তাদের উপর হিংস্র পুলিশের দল ঝাঁপিয়ে পড়ে ইসলামী রাষ্ট্র পাকিস্তানে। খোলা রাজপথে 10 জন নিরস্ত্র মেয়ের উপর সশস্ত্র পুরুষ পুলিশ বাহিনীর সে কি বীরত্ব! 10 জন ছাত্রীর মিছিলটির সামনের দলের কয়েকজন ছাত্র এতে উত্তেজিত হয়ে পুলিশের লাঠি কেড়ে নেয়। তখনই সার্জেন্টের বাঁশি বেজে ওঠে। শুরু হয় ছাত্রছাত্রী নির্বিশেষে প্রচণ্ড লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ। মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে পড়েন। অনেক ছাত্র ও কয়েকজন ছাত্রীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। 52-র 21শে ফেব্রুয়ারি দুপুর গড়িয়ে বেলা অপরাহ্নে গড়িয়ে পড়ে। পূর্ব বাংলা আইনসভার বাজেট অধিবেশনের প্রথম অধিবেশনের সময় হয়ে আসে। 21-এর রণাঙ্গন এখন পুরাতন কলা ভবন থেকে মেডিকেল হোস্টেলের প্রাঙ্গণ ও চৌরাস্তায় স্থানান্তরিত। ঢাকা ছাত্র জমায়েত হোস্টেল প্রাঙ্গণে ইপিআর পুলিশের ব্যারিকেড মেডিকেল হোস্টেলের চৌরাস্তায়। তাদের নেতৃত্ব দিলেন ঢাকা জেলা পুলিশ সুপার ইদ্রিস এবং সিটি এসপি মাসুদ। পুলিশ ছাত্র সংঘর্ষ তখনও অব্যাহত। লাঠি টিয়ার গ্যাসের সঙ্গে ইটপাটকেলের যুদ্ধ। পরিষদ ভবনে যাবার জন্য 2-1 করে পরিষদ সদস্য যাচ্ছেন। ছাত্ররা তাদের অনুরোধ জানিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হামলায় আহত অগুন্তি রক্তাক্ত ছাত্র জনতাকে দেখাচ্ছে। তারা সহানুভূতি জানাচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে আইনসভায় প্রতিবাদ জানানোর। 21শে ফেব্রুয়ারি 1952 সাল বৃহস্পতিবার অপরাহ্ন 4টার দিকে কোনো প্রকার সতর্কতা করে না দিয়ে মেডিকেল কলেজ হোস্টেলের চৌরাস্তা থেকে পুলিশ হোস্টেল প্রাঙ্গণে জমায়েত ছাত্রদের উপর গুলিবর্ষণ করতে শুরু করে। ফলে মানিকগঞ্জ রাজেন্দ্র কলেজের ছাত্র রফিক উদ্দিন হোস্টেল স্থলেই নিহত হন। পুলিশের বুলেট সরাসরি তার মাথায় লাগে, তার মাথার খুলি উড়ে যায়। 21শে ফেব্রুয়ারির দ্বিতীয় শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের